হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোড ওয়ান। আজকের রিঅ্যাক্ট যে এপিসোড আমরা দেখব, রিঅ্যাক্টের যে ভিডিও দেখব, সেই ভিডিও দেখার আগে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাইছি বা শেয়ার করতে চাইছি আপনাদের সঙ্গে। যেগুলো না বললেই নয়। আ আপনারা দেখেছেন যে যারা অনেকদিন ধরে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন, তারা দেখেছেন যে আমার চ্যানেলে প্রায় ২০০ র উপরে ভিডিও আছে। কিন্তু সাবস্ক্রাইবার সেই তুলনায় অনেক কম। ৩০৬ বা ৭ টা আছে। তো ৩০৬ বা ৭ টা ভিউ তো আসে না, এটা স্বাভাবিক। তো যতটুকুই ভিউ আসে সেটা অনেক মানে ভিডিও বানানোর পরে অনেক কষ্ট করার পরে সেইটুখানি অ্যাচিভ করতে পেরেছি। তো ৩০-৪০ টা যে ভিউ আসছে বা ৫০ টা ভিউ আসছে, আমি যদি ৩০-৪০ বা ৫০ জনকে সামনে নিয়ে আসি, একটা হলে দেখি, হলের সামনে দাঁড়াই, তো সেটা একটা হিউজ পরিমাণ, তাই না? যদি আমরা ফিজিক্যালি দেখি। কিন্তু আমরা ভার্চুয়ালি যখন দেখি যে মাত্র 30 লাইকস বা 40 লাইকস বা 30 ভিউজ, আমার তো 30-40 লাইকস আসে না। আর ভিউজ আসে 30-40। তো সেটা একটা অনেক বড় জিনিস। তো আপনারা যারা দেখছেন, যারা লাইক করছেন, শেয়ার করেছেন, যারা সাবস্ক্রাইবার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর এভাবেই সাপোর্ট করবেন ভবিষ্যতে, সেটা আশা রাখছি। আপনাদের কাছে আরো একটা আপনাদের মানে রিকোয়েস্ট রাখছি এটা, যে আমরা যারা স্কুল কলেজ থেকে পড়ে এসেছি, সেখানে অনেক কিছু শিখেছি, আবার অনেক কিছু শিখিনি। তো যে টিচার বা ম্যাডাম যারা পড়িয়েছেন আমাদেরকে, তাদের যে অবদান সেটা তো অনস্বীকার্য। কিন্তু যেগুলো শিখিয়েছেন সেগুলো ভাঙিয়েই হয়তো আজকে আমরা খাচ্ছি। আমরা কিছু করছি, কিছু জব করছি, কিছু সার্ভিস করছি। তো আমার বক্তব্য হলো, এরকম অনেক কিছুই আছে যেগুলো তারা শেখাননি বা শেখানোর সুযোগ হয়নি। সেই জিনিসগুলো আমরা পরে কিন্তু YouTube দেখে শিখেছি, Google থেকে শিখেছি, আদার্স ব্লগ, আর্টিকেল পড়ে শিখেছি। সেগুলো দিয়েই কিন্তু আমরা কিছু পড়ছি। আমি আমার ফিল্ডের কথাই বলছি, যে আমরা যে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট যে বিষয়গুলো শিখেছি কমপ্লিটলি কিন্তু YouTube দেখেই আমাদের শেখা। তারপরে কাজ করতে, করতে সিনিয়রদের কাছ থেকে শেখা। তো এখন এই বিষয়গুলো স্কুল কলেজে কিন্তু শেখানো হয় না। আর স্কুল কলেজে যেহেতু এই বিষয়গুলো পড়ানো হয় না, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে স্টুডেন্ট যারা আছে ভবিষ্যতে, তো তারা কিন্তু পিছিয়ে পড়ছেন। তা সেই হিসাবে তারাই তো আমাদের দেশের ভবিষ্যৎ। তো আমি ভারতবর্ষের কথাই বলছি, যে আমরা কিন্তু বরাবরই ১ম থেকেই আ সার্ভিস রিলেটেড কাজে আমরা খুব ভালো, এই আইটি ফিল্ডে। কিন্তু নিজেদের থেকে অনেক কিছু আমরা এখনো পর্যন্ত বিল্ড করতে পারিনি। USA, জাপান, চায়না, আ বা ধরুন জার্মানি, রাশিয়া, এদের মতন করে আমরা হিউজ কিছু, অনেক কিছু বিল্ড করতে পারিনি। এখনো আমরা পিছিয়ে আছি। তো আমাদের মানে বিশেষ করে আমারও এরকমই একটা উদ্দেশ্য ছিল, যে এই কম্পিউটার যে ফিল্ডটা, আইটি যে ফিল্ডটা, এই ফিল্ডে এট লিস্ট আমরা ছোট্ট একটা অংশে আমার যে যতটুকু অবদান আছে, যে এই ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট রিলেটেড বা প্রোগ্রামিং রিলেটেড, সেখানে আমি কিছু দিয়ে যেতে চাইছি। ঠিক আছে? একসময় আমিও থাকবো না এই পৃথিবীর বুকে। ঠিক আছে? কিন্তু সে সময় চ্যানেলও থাকবে, সে সময় ভিউ আসবে, সে সময় লাইকও আসবে। হয়তো নতুন ভিডিও আপলোড হবে না। কিন্তু আমি চেয়েছিলাম যে আমার এই যে যতটুকু আমি জানি সেটুখানি লোকের সঙ্গে শেয়ার করে যাই। ওকে? এখন অনেকেই ভাবে যে আমরা তো বর্তমানে চ্যানেল বানাচ্ছি, লাইক শেয়ার এগুলোকে লোকের কাছে চাইছি যাতে আমার চ্যানেলটা গ্রো করে। সেখান থেকে মনিটাইজেশন হবে, সেখান থেকে ইনকাম সোর্স জেনারেট হবে। এটা একদম সঠিক কথা। এখানে কোনো দ্বিমত নেই। কিন্তু যখন থাকবো না আমরা, যারা এই যে YouTube চ্যানেলে যারা ভিডিও শেয়ার করছে, তারা কি পুরোটাই কি এই অর্থের জন্য করছে? নাকি তাদের নলেজটাকে শেয়ার করতে চাইছি, যে অন্যদের উপকারের জন্য? তো বরাবর এরকম হয়ে এসছে। আমরা অনেক টিচার আমাদের জীবনে দেখেছি যারা বলে এসছেন যে, আমার নোট শেয়ার করবে না কারোর সঙ্গে। তাহলে কিন্তু তোমাকে পড়াবো না। আমি এই যে যে টিপস গুলো দিচ্ছি, এটা কাউকে দেবে না। তাহলে তুমি বড় হতে পারবে না। তুমি পরীক্ষায় অন্যকে পিছনে ফেলতে পারবে না। তো তারা অনেক ক্ষেত্রে আমাদেরকে পিছিয়ে রেখেছিল। ঠিক আছে? আটকে রেখেছিল। আমাদেরকে এগোতে দেয়নি। তো ওই শেয়ারিং এর যে কনসেপ্টটা, সেটা কেন করে সেই বিষয়ে গুরুত্বটা বোঝাননি। আজকে এই ফিল্ডে এসে আমরা দেখেছি যে না, এখানে পুরো জিনিসটাই একটা কমিউনিটি। একটা যদি কমিউনিটি বিল্ড না হয়, একটা আ কেউ একজন একটা কিছু তৈরি করলো, কিছু ডিসকভার করলো বা আবিষ্কার করলো, যেটাই করলো, সেটা যদি বাকিদের সঙ্গে শেয়ার না করে, তাহলে এই কমিউনিটিটা এক্সপ্যান্ড করে না। তাই না? তো আমাদের সবচেয়ে সবার ১ম এ কার কথা মনে আসে? আমাদের যে মিস্টার আ লাইনাস টরভ্যালস, যিনি লিনাক্স আমাদেরকে বানিয়ে দিয়েছেন। একদম কমপ্লিটলি ফ্রিতে আমরা ইউজ করছি। আজকে আমরা GitHub ইউজ করছি। আমাদের কোড পুরো দুনিয়াতে শেয়ার হয়ে যাচ্ছে। ২০১৯ নাগাদ আমাদের যে কোড যেগুলো আছে GitHub এর, সমস্ত কোড, যতদূর আমি শুনেছি, সেটা আমাদের একটা কোনো কোল্ড স্টোরেজে একটা আন্টার্কটিকার
সেখানে সমস্ত ডেটা সেন্টারে গিয়ে ডেটা সেভ হয়েছিল। যতদূর আমি মনে করতে পারছি এটা 2019 এর ঘটনা। তো এই যে অবদান যে ফ্রিতে দিয়ে দেওয়া এত নলেজ যে ঠিক আছে যাও তোমরা শেখো, তোমরা কাজ করো, তোমরা বা আরো হিউম্যান যে আমাদের যে লাইফটাকে আমাদের যে জেনারেশনটা হিউম্যানিটিকে আরো এগিয়ে নিয়ে চলো। তো এই জিনিসটা আমরা যদি শেয়ার না করি তাহলে কিন্তু আমরা এগোতে পারব না কখনোই। অন্তত এই ফিল্ডে। এবার এখানে অনেক ক্ষেত্রে হয় আমাদের স্কুল কলেজে যেহেতু এই জিনিসগুলো থাকে না, আমাদের সুযোগ নেই এই বিষয়গুলো শেখানোর। আর অধিকাংশে আমরা বিশেষ করে বেঙ্গলি মিডিয়াম থেকে যারা এসছি তো তাদেরকে কম্পিউটার প্রায় শেখানোই হয় না। আ আর হয়তো মাধ্যমিকে যাওয়ার পরে অনেককে অনেক বাড়ি থেকে এরকম বলা হয় যে, "কম্পিউটার শিখে এখন কি করবি? এখন তো কম্পিউটার কিনে দিলে বিগড়ে যাবে।" তো কম্পিউটার তখন শেখানো হবে যখন মাধ্যমিক পাস হয়ে যাবে। তার মানে মাধ্যমিক পাসের পরে ২-৩ মাস ছুটি থাকে। আ সেই সময় আমরা কম্পিউটার শিখে নেব, কোনো একটা কোর্স করে নেব। তো আপনার মতে কি মনে হয় যে সেই সময় পসিবল? একটা মাধ্যমিকের পরে গিয়ে কম্পিউটারের সঙ্গে ইন্ট্রোডাকশন হবে, তারপরে আমি একজন ওয়েব ডেভেলপার হয়ে যাব ঠিক ২ থেকে ৩ বছর পরেই? একদমই পসিবল না। যদি কম্পিউটারের সঙ্গে বন্ধুত্ব না হয়, কম্পিউটার কিভাবে কাজ করে যদি না জানি, তো এই ফিল্ডে কেউ কোনোদিনও সেইভাবে শাইন করতে পারবেই না। ওকে। এবার এর মধ্যে অবশ্যই ব্যতিক্রম আছে। কিন্তু ব্যতিক্রমীদের কিন্তু সাধারণের সঙ্গে তুলনা করা হয় না। তাদেরকে ধরা হয় না। অনেক এরকম জিনিয়াস আছে যারা ২-১ বছরের মধ্যেই পুরো জিনিসটা গ্রাস্প করে তারপরে কিন্তু শাইন করে গেছে। তো তাদের কথা হচ্ছে না। এটা জেনারেলাইজ আমি করছি যে জেনারেলি যে ঘটনাটা ঘটে। তো এরকম অনেক স্টুডেন্ট আছে তাদের কিন্তু কোনো একটা কোর্স করবে, কোনো একটা ইনস্টিটিউটে গিয়ে সেখানে কোর্স করার ক্ষমতা থাকে না। কারণ সেখানে কোর্স ফি প্রচুর থাকে। 40,000, 50,000, 60,000 এমনকি অ আপ টু 1,00,000 বা 1,00,000 প্লাস এরকম কোর্স থাকে, যেগুলো করা সম্ভব হয় না। তো তখন তারা দিশেহারা হয়ে পড়ে, গভর্নমেন্ট সার্ভিসের পিছনে ছুটতে থাকে। তো সেখানে গিয়েও বিফল হয়ে যায়। তারপরে পুরো দিশেহারা হয়ে যায়। কিন্তু এখনো পর্যন্ত এই ফিল্ডটা আছে যেটা থেকে কেউ কিছু করে খেতে পারে এট লিস্ট। যে ২-৩ বছর, ৪ বছর, ৫ বছর পরে একটা ভালো জায়গায় পৌঁছে যায়। তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট আপনারা যারাই দেখছেন তারা কাইন্ডলি একটু শেয়ার করবেন। শুধু আপনি এইজন্য লাইক, শেয়ার করবেন যে আমার চ্যানেলটা গ্রো করবে সেটা করবেই। এটা হলো আ একটা বলে দেওয়ার প্রয়োজন নেই। এটা একটা সত্যি কথা যে আপনি লাইক, শেয়ার যদি করেন তাহলে এনগেজমেন্ট বাড়বে চ্যানেলে, ইমপ্রেশন বাড়ে। ঠিক আছে? ক্লিক করলে ইমপ্রেশন বাড়ে। এটা SEO রিলেটেড জিনিস। এটা এইভাবেই অ্যালগরিদম সেট করা আছে, এইভাবেই কাজ করে। এটা সবাই জানে। কিন্তু আপনি যে শেয়ারটা করছেন, যে লাইকটা করছেন সেটাও কিন্তু ওরকম কোনো একজন স্টুডেন্ট আছে যে যার কাছে পৌঁছে যাচ্ছে। সে হয়তো আমার ভিডিওটা দেখছে বা আপনি যে ভিডিওটাই দেখুন না কেন, তার চ্যানেলে যে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার কথা বলা হয় সেটা কিন্তু ওই শুধুমাত্র আমার চ্যানেলের এনগেজমেন্ট বাড়বে এইজন্য না। সেইরকম কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে সে এই সোর্সটা পাওয়ার করে তার জীবনটা কিন্তু বদলে যেতে পারে। হতেই পারে এরকম। ও হালায় সেন্টিমেন্টাল দিতাছো শরৎচন্দ্র টাইপ। এরকম অনেক ভিডিও আছে যেগুলো হয়তো খুব কম ভিউজ আছে। কিন্তু আমি দেখেছি সেখান থেকে অনেক কিছু শিখেছি। তারা একদম ছোট ক্রিয়েটর মানে তার সাবস্ক্রাইবার কম, তার লাইকস, ভিউজ কম। তার মানে সে নলেজ নেই তার কাছে। এমনটা তো নয়। আজকে সে ছোট আছে, কালকে হয়তো সে অনেক বড় হয়ে যাবে। কিন্তু বিষয়টা এটাই যে যদি আপনি লাইক, শেয়ার করেন, আপনার সামান্য একটা লাইক, শেয়ারের মাধ্যমে কিন্তু সেই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যায়। ওকে? সেই চ্যানেলটা যেমন গ্রো করে ঠিক পাশাপাশি সেই ভিডিওটা যে দেখছে সেও কিন্তু গ্রো করে। আর আমাদের পুরো জিনিসটা কিন্তু কমিউনিটি বেস। একে অপরের সঙ্গে যদি আমরা জিনিস শেয়ার না করি, নলেজ যদি শেয়ার না করি, আমরা নিজেরাও বড় হতে পারি না। আপনি একা সবকিছু শিখে নিতে পারবেন না বা আমি একা সবকিছু শিখিয়ে দিতে পারব না। ওকে? আমাকেও নলেজ কারোর কাছ থেকে নিতে হয়, সেটাকে শেয়ার করতে হয়। আপনিও আমার কাছ থেকে হয়তো নলেজ নিচ্ছেন, সেই নলেজটা অন্য কাউকে শেয়ার করছেন। ঠিক আছে? তো এতে সেও গ্রো করছে, আপনিও গ্রো করছেন। এবার আমার ঘটনা বলছি। আমার আ যেখান থেকে আমি পড়াশোনা করেছি, যে স্কুল থেকে আমি আ আমাদের পশ্চিমবঙ্গের ঘটনা বলছি যে, সেখানে আমি দেখেছি আমি এখানে পলিটিক্যালি কারেক্ট হতে চাইছি না। আমার সেই সময় হলো আমাদের এখানে সিপিএম এর ছিল। সিপিএম এর রাজত্ব ছিল। তো সেই সময় ছিল যে কম্পিউটার আনতে দেওয়া হবে না। তো সেই ঘটনার জন্য আমি নিজের চোখে দেখা স্টাফ রুমে স্যারদেরকে হাতাহাতি করতে, তর্কাতর্কি করতে, রীতিমতন মারামারি করতে যে একটা আ একটা পক্ষ বলছে যে আ কম্পিউটার আসবে, আরেক পক্ষ বলছে যে না আসতে দেব না আমরা। সেই নিয়ে তুমুল ঝামেলা। তো সেখান থেকে দাঁড়িয়ে তো আমাদের যে হেড স্যার তিনি এতটা স্ট্রং ছিলেন যে উনি বলেছেন আনবই আমি। তারপরে কম্পিউটার এসছে সেখান থেকে আমার হাতেখড়ি। তো সেই দিনটা যদি আজকে
না দেখতাম আমি, সেই স্যার যদি আমাদের হয়ে লড়াই না করতেন আজকে, ওনার কি দরকার ছিল আনার? উনি তো মাইনে পাচ্ছিলেন, হিউজ মাইনে পাচ্ছিলেন, তাই না? তবুও আমাদের স্টুডেন্টদের কথা ভেবেই তো এনেছে। তো উনি যে এনেছিলেন, তো তার জন্য আজকে আমরা কম্পিউটার শিখেছি। আজকে কম্পিউটার নিয়ে আমরা আলোচনা করছি। আজকে কম্পিউটারে বিভিন্ন আ বিষয় নিয়ে আমরা কাজ করছি, জব করছি। সেখান থেকে আর্নিং হচ্ছে, সেটা দিয়ে আমাদের সংসার চলছে। তো আল্টিমেটলি এটাই সবকিছুই। তো এখন আপনাদের ভেবে দেখতে হবে যে আমি এই যে ভিডিওটা দেখছি, তো এটা যদি আমি অন্য কাউকে শেয়ার করি, তাহলে তারও একটা উপকারে আসবে, তাই না? সেও নতুন কিছু শিখবে, সেও তার নিজের জীবনটা তৈরি করতে পারে। তো এটাই ছিল রিকোয়েস্ট। একটু দেখবেন যে প্রায় ২০০ র উপর আমার এখানে ভিডিও আছে। সেগুলোকে দেখবেন। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। বেশি কিছু না, আপনি যদি একটু কমেন্টও করে দেন যে আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো, খারাপ, ঠিক আছে? ব্যাস এতটুকু লিখলেই হবে যে আ আ ব্যাড ভিডিও বা নাইস ভিডিও, গুড ভিডিও, ব্যাস এতটুকু লিখলেই হবে। বা একটা শুধু থামস আপ ই দিয়ে দিন। এরকম তো হাজার, হাজার আমরা রিল দেখে ফেলি, অনেকেই দেখে ফেলি যে যেটা থেকে কোনো হয়তো লাভও হয় না। এন্টারটেইনমেন্ট এর জন্য আ আমরা লাইক দিয়ে যাচ্ছি, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি। সেখান থেকে কোনো আউটকাম নেই, কোনো রেজাল্ট আসে না। পজিটিভ কোনো কিছু আমরা পাই না। শুধুমাত্র এন্টারটেইনমেন্ট এর জন্য এই সমস্ত জায়গায় আমরা কেমন যেন একটা মাদকাসক্ত যেমন হয়ে যায় না লোক, যে কি করছে বুঝে পায় না। তো একটা রিলের মধ্যে ঢুকে গেছে, এন্টারটেইনমেন্ট সবসময় চাইছে। তার প্রত্যেকটা সময় চাইছে যে ডোপামিন খরানো আমার ব্রেইন থেকে। তাহলে আমি হ্যাপি থাকবো। তো এটা একটা শিক্ষামূলক বিষয়। তো সেক্ষেত্রে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার এগুলো কম হবে স্বাভাবিক। কিন্তু যতজনই দেখছেন তাদেরকে এইটুখানি রিকোয়েস্ট, এট লিস্ট কমেন্টে জানান যে আমি কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি। আর কি টপিক নিয়ে ভিডিও বানালে বেটার হয়। অন্তত সেগুলো জানাতে পারেন। আর একটা লাইক করতে তো বেশিক্ষণ সময়ও লাগে না, তাই না? সাবস্ক্রাইব করলে একটা নোটিফিকেশন আসবে আপনার কাছে। নোটিফিকেশন আপনার সময় মতন ভিডিওগুলো দেখে নেবেন। আমার ভিডিও প্রত্যেকদিন সকাল ৯ টার সময় আপলোড হয়। তো আপনি অফিস থেকে ফিরছেন বা কলেজ থেকে ফিরছেন বা স্কুল থেকে ফিরছেন, তারপরে দেখে নিলেন সকালে যদি আপনার সময় না হয়। কিন্তু এট লিস্ট মনে রাখবেন যে এরকম একটা ভিডিও এসেছিল, সেই ভিডিওটা আমাকে দেখতে হবে, কারণ এপিসোড ওয়াইজ রোজ আসছে এই জিনিসটা, তাই না? আর রোজ ভিডিও আপলোড করাটাও একটা অনেক রিসার্চের ব্যাপার থাকে, সেটা রেকর্ড করার ব্যাপার থাকে, একটা এডিটিং এর বিষয় থাকে। তো একটা হিউজ টাইম কনজিউমিং। তো সেই সময়ের দামটুকু যদি একটা লাইক দিয়ে দেন, তাহলে যে ক্রিয়েটর, সেটাই তার কাছে অনেক বড় একটা প্রাপ্য। তো আজকে অনেকটাই কথা বলে ফেললাম। এবার চলুন শুরু করি। আ আমরা গতদিন পর্যন্ত মোটামুটি একটা সেটআপ করেই নিয়েছি। আশা করি আপনারা সেটআপ করেও নিয়েছেন নিজেরা এবং সেটআপ করতে পারবেন নেক্সট টাইম থেকে। তো এখানে এসে আমার যে পুরো যে সেটআপটা, সেটা আমি কমান্ড লিখে এখানে টাইপ করছি পোর্ট ডট, এটার মাধ্যমে আমি আমার VS কোডে এটাকে ওপেন করে নিচ্ছি। তো VS কোডে ওপেন করার পরে এবার দেখবেন একটা আমি app.js ফাইল ছিলই অলরেডি। সেখানে কোডগুলো মুছে-টুছে আমি এটাকে জাস্ট এডিট করে নিয়েছিলাম। নিয়ে আমার লেখাটা লিখেছিলাম। এখন এই কোডটা রান করার সময় আমাকে লিখতে হবে npm run dev। এই যে কমান্ডটা আছে, এই কমান্ডটা লেখার কথা মনে থাকে না বিগিনারদের। শুরুতেই কিন্তু বারবার আমরা ভুলে যাই। ওকে? তো আমাকে লিখতে হবে যে npm মানে নোট প্যাকেজ ম্যানেজার। হলো আমার প্যাকেজগুলোকে ম্যানেজ করে। তারপর আমি রান dev, এই dev কথাটা লিখেছি এই কারণে, কারণ আমার প্যাকেজ.json এ dev ইকুয়ালস টু মানে dev এর যে ভ্যারিয়েবল এর রেসপেক্ট এ এখানে রয়েছে ভাইট বা ভিট। তো এটা ভিট বলাই উচিত। তো এই ভিটটাকে চালু করে দেয়। ঠিক আছে? আমার প্রজেক্টটা চালু হবে। তাহলে আপনাকে প্রত্যেকবার লিখতে হবে যখন আপনি প্রজেক্টটা স্টার্ট করছেন npm run dev, লেখার পরে এন্টার প্রেস করুন। তারপরে আপনাকে এরকম একটা লিঙ্ক জেনারেট করে দেবে। সেই লিঙ্কে এসে কন্ট্রোল প্রেস করে ক্লিক করুন, অথবা লিঙ্ক কপি করে নিন। কপি করে আপনি আপনার ব্রাউজারে চলে আসবেন। দেখবেন এখানে আপনার প্রজেক্টটা ওপেন হয়ে গেছে। তাহলে আজকে আমরা কোন বিষয়টা শিখব? আজকে আমরা শিখব যে উম আ এই যে কম্পোনেন্ট যেটা আমরা ক্রিয়েট করলাম, একটা ফাইল। তো জেনারেলি কি করা হয়? একটা ফাইলের মধ্যে একটাই কম্পোনেন্ট লেখা হয়। তো একাধিক কম্পোনেন্ট আপনি লিখতেই পারেন। কোনো অসুবিধা নেই তাতে। পুরো একটা পেজ আপনি বানিয়ে ফেলুন। এমনকি আপনি যখন রিয়াল লাইফ এ কাজ করবেন, তখন এই একটা পেজের মধ্যে পুরো আ আপনার ওয়েবসাইটের যে পেজটা আপনি বানাচ্ছেন। তো এখানে app.jsx এ কি করা হয়? জেনারেলি হোম পেজটা এটাকে ধরা হয়। তো এই পেজের মধ্যে আমি কি করছি? এই পেজের মধ্যে এসে আমার পুরো হোম পেজটা আমি এখানে ক্রিয়েট করে ফেলতে পারি। ঠিক আছে? তারপরে আপনাকে ডিসাইড করতে হবে যে কোন সেকশন গুলো বা কোন পার্ট গুলো আপনার রিপিটেটিভ।
যেটা আপনার অন্যান্য পেজেও প্রয়োজন হবে সেগুলোকে আপনি খুঁজে নিতে পারেন। যেমন কি? যেমন নেভিগেশন আছে, বিভিন্ন ছোট, ছোট বাটনস রয়েছে, ফুটার রয়েছে, সেগুলো রিপিটেটিভ জিনিস। মানে কি? আমার সমস্ত পেজে লাগবে। হোম, অ্যাবাউট, কনট্যাক্ট ইত্যাদি পেজে লাগবে। কিন্তু এত কিছু আপনি ভাবতে যাবেন না ১ম এ। ১ম এই ভাববেন আমার কাছে একটাই কম্পোনেন্ট আছে, মানে একটাই পেজ আছে, একটাই ফাইল আছে। এই ফাংশনের মধ্যে যা খুশি আমার এখানেই করতে হবে। তো সবার ১ম এ আপনি কি করতে পারেন? সবার ১ম এ এখানে একটা ফ্র্যাগমেন্ট ইউজ করবেন। আমরা যখন CDN নিয়ে কাজ করছিলাম, এখানে আমাকে react.fragment লিখতে হচ্ছিল বা ডিস্ট্রাকচার পড়ে নিতে হচ্ছিল ফ্র্যাগমেন্ট হিসাবে। তো এখানে আর সেই সমস্যা নেই। আপনি একটা এরকম ব্ল্যাংক ট্যাগ লিখবেন। এটাকে বলা হচ্ছে ফ্র্যাগমেন্ট। এর মধ্যে আপনি পুরো আপনার ওয়েবসাইট বানিয়ে ফেলি। ঠিক আছে? এখানে হেডার বানান। হেডার গোস হিয়ার, আর হেডার গোস হিয়ার এখানে। এখানে আপনার মেইন সেকশন থাকলো। এখানে হলো মেইন সেকশন বা মেইন কনটেন্ট গোস হিয়ার। এখানে মেইন সেকশন থাকবে। আর তারপরে আপনার চলে আসলো, সাপোজ আপনি এখানে বানাচ্ছেন যে আ ফুটার। এখানে আপনি ফুটার তৈরি করছেন। এখানে আপনি ফুটারটা বানিয়ে নিলেন। ফুটার। এখন রিপিটেটিভ জিনিস আর কি হতে পারে? হয়তো একটা সাইড বার বানাতে হবে। তো এখানে একটা অ্যাসাইড টার্ম, এটা হয়ে গেল আমাদের সাইড বার। এখন হেডারের মধ্যে লোগো থাকবে, নেভিগেশন থাকবে, ইত্যাদি থাকবে। তো আমি বলছি যে পুরো ওয়েবসাইটটা আপনি এই একটা ফাংশনের মধ্যে ক্রিয়েট করে ফেলুন। ঠিক আছে? কপি, হুম, ampersand কপি 2025/pod1, ওকে? এই জিনিসটা থাকলো। তারপরে আপনি এখানে ডিসাইড করবেন যে আপনার কোন, কোন সেকশন রিপিটেটিভ। এই দেখুন পুরো কনটেন্টটা এখানে আছে। তো এটাই যদি আমার ওয়েবসাইট হতো আমি এখানে কিন্তু পুরো জিনিস বানিয়ে ফেলতে পারতাম। Tailwind CSS দিয়ে কোনো অসুবিধা নেই। এখন যদি ছোটখাটো আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন, তো সেক্ষেত্রে আপনার এক্সট্রা কম্পোনেন্টের প্রয়োজন হবে না। কারণ কম্পোনেন্ট হলো রিইউজেবল জিনিস যেগুলো সেগুলোকে কম্পোনেন্ট বানাতে হয়। কম্পোনেন্ট মানে হলো ফাংশন। এখন আপনি যে ফাংশনটা বানাচ্ছেন, প্রত্যেকটা পেজে সিঙ্গেল ফাংশনই থাকবে। এই মুহূর্তে ধরে চলুন যে একটাই ফাংশন থাকবে, সেটাকে আপনাকে এক্সপোর্ট করতে হবে। তো সেটা কিভাবে এক্সপোর্ট হয়? এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ। আপনি যে নামে ফাংশন বানিয়েছেন, সেই নামেই কিন্তু এটাকে আপনাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ। তো এই অ্যাপটাই যখন এক্সপোর্ট হচ্ছে, তখন এটাকে ক্যাচ করার জন্য আমাদের main.jsx আছে। main.jsx কি করবে? main.jsx এখানে এসে এই যে এখানে এটাকে ইম্পোর্ট করে নিয়েছে। তো ইম্পোর্ট অ্যাপ ফ্রম ./app.jsx। তো এই ডটটা এখানে দেওয়াটা বাধ্যতামূলক। কারণ এটা আমার এই রুটের মধ্যে আছে। এইটা তার সিম্বল। আর এখানে স্ট্রিক্ট মোড কি আছে? এটা জাস্ট ডেভেলপমেন্ট পারপাস এ আছে। তার ভিতরে গিয়ে আমাদের অ্যাপ রয়েছে। ওকে? স্ট্রিক্ট মোডটা আমরা কিন্তু React থেকেই পাচ্ছি। এখানে ডিস্ট্রাকচার করা রয়েছে। তো আমরা সেখান থেকে এটা বের করে নিয়েছি। তো এটা ডেভেলপমেন্ট এ থাকবে। আমাদের যখন সাইট লাইভ হয়ে যাবে আমরা সরিয়ে দেব। এটা আমাদের হেল্প করার জন্যই আছে। তো পরে আমরা দেখব যে স্ট্রিক্ট মোড এর জন্য কিছু, কিছু ইস্যু আসবে। সেগুলো আমরা দেখে নেব পরে। তো এখন আপনার যদি মনে হয় যে এখানে আপনি আরেকটা কম্পোনেন্ট বানাতে চান, তাহলে এখানে এসে আপনি সিম্পল সেই নামে কম্পোনেন্ট বানিয়ে নিতে পারেন। তো এই মুহূর্তে আমি JSX এরকম নাম দিয়ে বানিয়ে নিলাম। আর এখানে RAFCE, এটা আমি গত ভিডিওতেই বলেছিলাম যে এরকম একটা শর্টকাট জিনিস টাইপ যদি আমরা করি RAFCE, তারপরে ট্যাব প্রেস করি, RAFCE ট্যাব, তাহলে আমাদের পুরো এই যে কম্পোনেন্টটা এটা রেডি হয়ে যায়। কিন্তু আপনি যদি বিগিনার হন তাহলে এটা লিখবেন যে const nav তারপরে ফাংশনের সেটআপটা। আর এই যে ১ম লাইনটা, এই ১ম লাইনটার আপাতত প্রয়োজন নেই এখানে। আর এই nav এর মধ্যে এসে আপনি লিখুন আপনার নেভিগেশন। তো এখানে নেভিগেশনের মধ্যে আমাদের থাকবে ULLI অ্যাঙ্কার, এভাবে থাকবে। আ আমরা একটা বেসিক জিনিস তৈরি করার চেষ্টা করছি। হোম, তারপরে হলো অ্যাবাউট, আর এখানে হলো কনট্যাক্ট। ব্যাস, এতটুকু বানিয়ে নিলাম। এখন আমি এটাকে এক্সপোর্ট করেছি। এক্সপোর্ট ডিফল্ট nav। যেহেতু আমি ডিফল্ট হিসাবে এখান থেকে এক্সপোর্ট করেছি, তো আমি এখানে এসে এখন ইম্পোর্ট করতে পারব। তো ইম্পোর্ট করার সহজ পদ্ধতি কি? সেটাও দেখে নিন। সাপোজ আমার হেডারের মধ্যে তো ২ টো জিনিস থাকবে, তাই না? তো হেডারের মধ্যে আমি ধরুন এখানে বানিয়ে নিলাম একটা ডিভ নিয়ে নিচ্ছেন ফ্লেক্স নামে। ঠিক আছে? এই ফ্লেক্স নামে একটা ডিভ থাকলো। আর এর ভিতরে আমি এখানে একটা অ্যাঙ্কার ট্যাগ দিয়ে এখানে করে দিলাম লোগো। এখানে লোগো হয়ে গেল। আর এখানে আমি এই ন্যাপটাকে ইউজ করছি। ঠিক আছে?
আমরা এইভাবে নরমাল যেমন ট্যাগ হয় না যে ওপেনিং আর ক্লোজিং থাকে, তো এরকম ওপেনিং ক্লোজিংও লিখতে পারি, এতে করে কোনো অসুবিধা নেই। ওকে? তো আমি কি করলাম, এই যে ন্যাপ যে কথাটা আছে, আমি আপাতত এটা সিঙ্গেল ট্যাগে লিখছি। দেখুন এটাকে কিভাবে আনবেন? আপনি ১ম এ লিখে নিলেন এই ন্যাপ কথাটা। তারপরে যদি দেখেন যে এখানে অটোমেটিক্যালি আপনার এটা ইম্পোর্ট হয়নি, তাহলে আপনি কি করবেন, এই ন্যাব লেখাটার পরে এখানে মাউস রাখবেন। শেষের ক্যারেক্টারের পরে মাউস রেখে কন্ট্রোল স্পেস বার প্রেস করবেন। তখন দেখবেন এই অপশনটা আসবে আপনার এখানে। তারপরে এন্টার প্রেস করবেন, দেখবেন এখানে অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে গেছে। যদি দেখেন যে এটা অটোমেটিক্যালি ইম্পোর্ট হচ্ছে না, এই যে এখানে আমি মাউস রেখে কন্ট্রোল স্পেস প্রেস করার পরে এন্টার দিলাম। দেখুন এই যে অটোমেটিক ইম্পোর্ট হলো। যদি দেখেন যে ইম্পোর্ট হচ্ছে না, তাহলে কিন্তু আপনাকে এটা নিজে হাতেই টাইপ করতে হবে। আর এখানে কিন্তু কোনো স্পেলিং মিস্টেক চলবে না। আর এটা মনে রাখতে হবে যে ফাংশনগুলোকে আমরা এরকম ডিফল্ট হিসাবে এক্সপোর্ট করি, সেই ফাংশনগুলো কিন্তু যখন আমরা ইম্পোর্ট করি, ইম্পোর্ট করার সময় আমাদের লিখতে হবে ইম্পোর্ট nav। এখানে কিন্তু কোনো সেকেন্ড ব্র্যাকেট নেই। ফ্রম তারপরে আমি যেখান থেকে ইম্পোর্ট করছি সেখানে। এটা যদি আলাদা ফোল্ডারে থাকতো, যেটা ভবিষ্যতে থাকবে কম্পোনেন্টস বলে, তখন আমাদের ./components/nav এভাবে লিখতে হবে। আর শেষে এসে আপনি .jsx এরকম লিখতেও পারেন। বেসিক্যালি লেখার প্রয়োজন হয় না। তো এখন আ অনেক স্মার্ট React যে ভিট সে অনেক স্মার্ট, সব বুঝে যায় সবকিছু। তো এবার যদি আপনি main.js এ আসেন, দেখবেন যে এখানে কিছু জিনিস এরকম ব্র্যাকেটের মধ্যে দিয়ে ইম্পোর্ট হয়েছে। আবার কিছু জিনিস হয়নি। তো যে জিনিসটা ব্র্যাকেটের মধ্যে ইম্পোর্ট হয়নি, তার মানে ডেফিনিটলি সেটা ডিফল্ট হিসাবেই এখান থেকে এক্সপোর্ট হয়েছিল। সেইজন্য আমার এখানে আ সেটা এই সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হলো। আর এখন পরের ভিডিওতে দেখব যে কখন আমার সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হবে, যে কোন ধরনের ফাংশন। এখন দেখি আমরা ব্রাউজারে কি দেখতে পাচ্ছি সেটা একবার দেখে নিই। এই ন্যাপটা ইনস্টল করার পরে, মানে ন্যাপটা ইম্পোর্ট করার পর। এবার যদি রিফ্রেশ করি তাহলে এখানে দেখুন এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি, যেহেতু কোনো সিএসএস নেই। এই যে লোগো আছে, এই লোগোর পাশে কিন্তু হোম এবং কনট্যাক্ট এই ৩ টে জিনিসও চলে এসছে। এখন এতে করে আমার কি সুবিধা হলো, আমি যদি এখন নেভিগেশন এর উপরে কাজ করতে চাই, আমি সিম্পল এই ফাইলটাতে চলে যাব। main.jsx এর কোনো দরকার নেই। এই ফাইলে এসে আমি এখানে যাবতীয় যে আমার ক্লাস লেখার কথা, ক্লাস নেম এখানে রেখে দিলাম যে ফ্লেক্স, এখানে লিখে দিলাম ফ্লেক্স, যেহেতু আমার টেলউইন্ড আছে। তো তারপরে লিখে দিলাম যে স্পেস এক্স, আ স্পেস এক্স মানে রাইট লেফট এ আপনি স্পেস পাবেন। এই যে। আচ্ছা, এখানে আমি লিখে দিতে পারি যে আ জাস্টিফাই বিটুইন। বুঝতে পারলেন যে কিভাবে তাহলে এটা কাজ করবে? আর এই যে হেডার আছে, হেডারেও আপনি এখানে ক্লাস নেম লিখে দিন। ক্লাস নেম লিখে দিন যে ব্যাকগ্রাউন্ড আ ব্লু। এখানে একটা আপনার পছন্দ মতো কালার দিয়ে দিন। একটা প্যাডিং Y দিয়ে দিন। আর 2 মতো, প্যাডিং X 10 মতো। তৈরি হয়ে গেল। আর এখানে আপনি লিখে দিতে পারেন যে টেক্সট Y। ওকে? তাহলে দেখলেন কত সহজে একটা কিন্তু আমরা বেসিক একটা নেভিগেশন তৈরি করে ফেলতে পারলাম। এখন ডেফিনিটলি আপনার মাথায় কোয়েশ্চেন আসবে যে এই যদি আমার এখানে সাবমেনু দরকার হয়, ডেফিনিটলি দরকার হবে। আমার যদি এরকম সাইড থেকে মেনু স্লাইড হয়ে আসবে, আবার স্লাইড হয়ে চলে যাবে, রেসপন্সিভ মেনু সেটা কি করে হবে? সবকিছুই করা যাবে। যারা তৈরি করেছে তারা নিশ্চয়ই ভেবে রেখেছে যে সমস্ত কিছু তৈরি করার জন্যই। তো সেইগুলো আমরা শিখব স্টেপ বাই স্টেপ। আর আপনি যদি চান যে আপনার সঙ্গে বাকিরাও শিখুক, তো কাইন্ডলি কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, একটা লাইক দেবেন। আর আমাকে সাজেশন দেবেন যে আরো কিভাবে এটাকে বেটার করা যায় প্রজেক্টটাকে। ওকে? আর এই সিরিজটাকে আর কতটা লম্বা করা উচিত বা কত দিনের মধ্যে শেষ করে দেওয়া উচিত, নাকি আরো ছোট, ছোট বিষয় নিয়ে আমাকে ডিসকাস করা উচিত। ওকে? তো এটুখানি বলে আজকের ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর পরবর্তী ভিডিওতে আমরা গত যে একটা প্রজেক্ট অর্ধেক করে ছেড়ে দিয়েছিলাম, তো সেটাকেও আমরা কিন্তু কমপ্লিট করব। সেখানে আমরা সার্চ আইকন, সার্চ যে ফিল্টার সেটা বসিয়েছিলাম। আ নেক্সট, প্রিভিয়াস এই জিনিসগুলো করব। বেসিক্যালি আমি এখানে এসেছি কারণ ওই প্রজেক্টটাকে এখানে আমি ইমপ্লিমেন্ট করব। তো সেইজন্যই আমি আ এখানে শিফট হয়ে গেছি। আর কতদিন বা সিডিএন নিয়ে আমরা কাজ করতাম, তাই না? তো এতটুকু বলে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।